চেয়ারটাকে পেছনে ঠেলে আড়মোড়া ভাঙল নীল। বাপস, ঘাড় মাথা সব ধরে গেছে। চোখ বুঝলেও সামনে এখন কম্পিউটারে স্ক্রিন দেখছে। প্রায় ঘন্টা চারেক একটানা কাজ করছে। এখন বছরের ইয়ার এন্ডিং, প্রচুর কাজের চাপ থাকে এই সময়ে। সামান্য ক্লার্ক থেকে অফিসার সবার নাভিশ্বাস উঠে যায়। নীল নিজের কেবিনের ঘড়িটার দিকে দেখল। রাত 9টা বাজতে চলল। সময়ের দিকে একেবারে খেয়ালই করেনি। নীলের কেবিনে অভয়দা উকি দিল। বাবা নীল, কতদূর এগোলো? নীল চোখ ঘুরিয়ে দেখল অভয়দাকে। ইনি স্কেল 2 এর অফিসার। নীলের থেকে উঁচু পোস্ট, কিন্তু এই কদিনেই বেশ ভালো একটা দাদা সুলভ সম্পর্ক গড়ে উঠেছে। অভয়দা যে, আমার পাত্তারি গুটিয়ে ফেলেছি। তোমার ওদিকের কি খবর? শান্তি নেই ভাই জীবনে। এখানে আরবিআই এর চোখ রাঙানি, আর বাড়িতে আমার স্ত্রীর বলেছে আজও যদি বাড়ি ফিরতে রাত 10টা হয় বাড়ি ঢুকতে দেবে না। বৌদিকেই বা দোষ দিচ্ছ কেন? নতুন বিয়ে, তোমাদের এত বিরহ ব্যথা কি আর সহ্য হয়? সে কি আর আমারও হয়? তবে আজ মুক্তি ভাই, 3 দিন আর এদিকে পা মারাচ্ছি না। ভালো বলেছ, আমিও ভাবছি দিন কয়েক একটু ছুটি নিই। 2 বছর পর কলকাতায় ফিরেছি, কিন্তু কিছুই সেরকম ভাবে করলাম না। যাই হোক, তুমি বাড়ির দিকে এগো, আমি বেরোচ্ছি একটু পরে। নীল নিজের কেবিন থেকে বেরিয়ে এলো। দারোয়ানটা বসে বসে ঢুলছিল। নীল তাকে তুলে দিয়ে গোটা অফিস বন্ধ করতে বলে অফিস ছাড়ল। মাকে সন্ধেবেলায় ফোন করে বলেই রেখেছিল ফিরতে রাত হবে। নীল ফোনটা হাতে নিতেই পিয়াসার কথা মনে পড়ল। সেই মাসখানেক আগে ওর কলেজ থেকে একসাথে ফেরা হয়েছিল। তারপর এই যে এত কাজের চাপ পড়ল যে সকালে ঘুম থেকে উঠে এখানে রাতে, এখান থেকে বাড়ি, তারপর মুখে কিছু গুজে বিছানায় শরীরটা ফেলে দেওয়া। গত 1 মাস এই ছিল তার রুটিন। আর পিয়াসার কথা ছেড়েই দিয়েছে। দেবী ওর থেকেও ব্যস্ত। মানছে ও নিজে এই কদিনে ফোন বা মেসেজ করেনি, কিন্তু নিজে একবারের জন্য কথাও বলেনি এই কদিনে। নীল কন্ট্যাক্ট লিস্ট থেকে পিয়াসার নাম্বার ডায়াল করলো। প্রথমবার রিং হয়ে কেটে গেল। পরের বার দেবী সাড়া দিলেন। নীলের কিছু বলার আগেই পিয়াসা বলল, বাবুর সময় হলো তাহলে? হ্যাঁ, সময় তো আমারই থাকে না। তা আপনার কি রাজকার্য করা হচ্ছিল এতদিনে? একটা ফোন করতে কি কষ্ট হয়েছিল? বাবা, নিজে তো আমাকে একদম ভুলে গেছিলিস, উল্টে আবার আমাকে ধমক। হ্যাঁ, বলি কি আর সাধে, আমি তোর সাথে সম্পর্ক না রাখলে তুই নিজে তো আর রাখবি না, তাই প্রত্যেকবার আমাকে এগিয়ে যেতে হয়। কাজ করে করে তোর মাথা খারাপ হয়ে গেছে। এই শোন, দুপুরের পর কিছু খেয়েছিস? কেন? তুই খালি পেটে থাকলে এরকম ভুলভাল বকিস। আমি মোটেও ভুলভাল বকিনি, ঠিকই বলেছি। তুই কি ঝগড়া করার জন্য আমাকে ফোন করেছিস? নীল কিছুক্ষণ সময় নিল। আসলে নীল খুঁজে খুঁজে বেশ ভালো একটা রেস্টুরেন্ট বের করেছে। ভেবে রেখেছিল এই কাজের ঝামেলাটা মিটলে পিয়াসাকে নিয়ে যাবে সেখানে। কি রে, তোকে আবার বোবায় ধরলো নাকি? না, সেরকম কিছু নয়। শনিবার ফাঁকা আছিস নাকি? কেন বলতো? তোকে একটা জায়গায় নিয়ে যাব, বেশ ভালো জায়গা। পিয়াসা সময় নিল কিছুটা। আসলে শনিবার সুদীপ্তর সাথে দেখা করার কথা। সেই দিনের পর থেকে অল্প অল্প করে সুদীপ্তর সাথে কথা হতে থাকে। মাঝে মাঝে রাতের দিক করে সুদীপ্ত ফোনও করত। নীল এই মাসখানেক প্রায় বেপাত্তাই হয়ে গেছিল, তাই বলবো বলবো করে বলাই হয়ে ওঠেনি। পিয়াসা আস্তে আস্তে বলল, শোন না, তোকে আমার কিছু কথা বলার আছে। নীল প্রায় লাফিয়ে উঠেছিল ফোনের ওপাশে। কি, আমাকে আই লাভ ইউ টু বলবি? পিয়াসা ফোনটা কানের সামনে থেকে সরিয়ে নিল। কি চেঁচায় সত্যি ছেলেটা। নীলের সব ভালো, কিন্তু এই একটা জিনিস ছাড়া। এই একটা গো নিয়ে পড়লে তো হয়েই গেল। শুনিয়ে শুনিয়ে ব্যতিব্যস্ত করে ছাড়বে। নীল, সবসময় ইয়ার কি ভালো লাগে না। আমি সত্যি কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই। সুদীপ্ত আমার সাথে যোগাযোগ করেছে, ওর সাথেই শনিবার দেখা করার কথা। তুই কি বলিস, আমার যাওয়া উচিত? ফোনের ওপারে চুপচাপ। পিয়াসা একবার দেখলো, না, ফোন তো কাটেনি নীল। তাহলে কথা বলছে না কেন? হ্যালো নীল, কিরে, শুনতে পাচ্ছিস না? হ্যাঁ পাচ্ছি, বল। তোর কি মনে হয় আমার যাওয়া উচিত? তোর কি মন বলছে? জানি না, বুঝতে পারছি না। এই কদিনে ওর সম্পর্কে অনেক কিছুই জেনেছি। আমার মনে হয় যা, দেখা করে আয়, না হলে শান্তি পাবি না। ঠিক আছে, তুই বলছিস যখন আমি যাব। আর তুই রাত করিস না, বাড়ি ফিরে যা, খেয়ে ঘুমা। গুড নাইট বলে নীল ফোনটা রেখে দিল। সমস্ত কিছু শূন্য মনে হলো নীলের। রাস্তায় হু হু করে গাড়ি চলে যাচ্ছে। ফুটপাতে লোকের ভিড় নেই বললেই চলে।
নীল এক পা করে বাড়ির দিকে এগোতে থাকলো। বাড়িতে পৌঁছতে পৌঁছতে প্রায় 11:15 বাজলো। মা মনে হয় অপেক্ষা করেই বসেছিল। নীল ঘরে ঢুকতে উনি শুধু ছেলের মুখের দিকে একবার দেখলেন। খাবি নাকি সেটাও মানা? নীল একটা ফ্যাকাশে হাসি ফেরত দিয়ে বলল, তুমি খেয়ে নাও মা, আমি আজকে খেয়েই এসেছি। নীল নিজের ঘরের দিকে পা বাড়ালো। মিথ্যেটা তুই আমাকে বলছিস না নিজেকে? নীল থমকে দাঁড়িয়ে পড়ল মায়ের কথা শুনে। ভাগ্যিস উল্টো দিকে মুখ করে আছে সে। চোখের পলক ভিজে এলো। কোনো ক্রমে উচ্চারণ করল, অনেক রাত হয়েছে মা, শুয়ে পড়ো। নিজের ঘরে ঢুকে ছিটকিনি দিয়ে দিল। পিঠের ব্যাগটা ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। শরীরটা বিছানায় ফেলে দিল। বড় ক্লান্তি শরীরে আর মনে। কিছুক্ষণের মধ্যেই শুয়ে পড়ল নীল। সকালে দরজায় ঘন ঘন ধাক্কায় নীলের ঘুম ভাঙল। অফিসের ড্রেসটা আর চেঞ্জ করার সময় হয়নি। নীল দরজা খুলতে মাকে দেখতে পেল চিন্তিত মুখে দাঁড়িয়ে। কি হলো মা, এত সকাল সকাল আবার কি হলো? সকাল? একবার ঘড়িটার দিকে চেয়ে দেখ। নীল পিছন ফিরে দেখল 10:30 বাজে। এতক্ষণ ঘুমিয়েছে সে? হতেই পারে, কতদিনের ক্লান্তি জমেছিল। ও, শরীরটা খারাপ লাগছিল তাই হয়তো একটু বেশিক্ষণ ঘুমিয়ে পড়েছি। তুই তো কোনোদিন দরজা বন্ধ করে ঘুমাস না, কি হয়েছে আমায় বল। কিছু হয়নি, তোমায় বললাম না শরীরটা ভালো লাগছিল না। ছাড়ো তুমি, আজ কিন্তু আমি রান্না করব। কি, তুই রান্না করবি? তোর অফিস নেই আজ? না নেই, আপাতত কদিন আর ওই মুখও হচ্ছি না। বলো আজ কি খাবে? হঠাৎই রান্না করার ভূত চাপলো কেন? কেন, তোমার মনে নেই? বাবা বলতো সব্যসাচী হও, এক হাতে খাতা আর এক হাতে হাতা, দুটোই যেন সমানভাবে চলে। তাই অভ্যেসটা একটু ঝাড়িয়ে নিতে হবে তো। নীল বুঝতে পারলো তার মায়ের মুখটা মলিন হয়ে এসেছে। এরকম ছুটির দিনে বাবা বাড়ি থাকলে সারা বাড়ি মাতিয়ে তুলতো। সারা সকাল ধরে রান্না নিয়ে এক্সপেরিমেন্ট চলতো। সেদিন মায়ের রান্নাঘরে ঢোকা মানা। কত চেনা পরিচিত মানুষদের ভিড় থাকতো এই ঘরগুলোতে। একসাথে পিকনিকে যাওয়া, সিনেমা দেখা, হই হুল্লোড়ে সারা ঘরময় ভেসে থাকতো। কোথায় সে দিনগুলো? এখন খা খা করে এই বাড়ি। নীল নিজেই নীরবতা ভাঙল। কই বাজারের ব্যাগগুলো দাও, কতদিন বাজার মুখো হইনি। নীল বাজারের ব্যাগগুলো নিয়ে বেরিয়ে যাবার আগে মায়ের উদ্দেশ্যে বলল, ভাবছি একটা বাইক কিনবো, কি বলো? কেন হঠাৎ বাইক কেন? এই অফিসে যেতে আসতে বেশ অসুবিধাই হয়। দেখ, যদি মনে হয় প্রয়োজন তাহলে কেন, তবে আমার ওই 2 চাকার দানব মোটেই পছন্দ নয়। সোমবারে নিজের ক্লাস শেষ করিয়ে যখন কলেজের বাইরে এলো, দেখলো নীল মহাশয় চকচকে একটা বাইক নিয়ে গেটের পাশেই দাঁড়িয়ে। বাইকটা কিনলি বুঝি? হ্যাঁ, একদম শোরুম থেকে পুজো দিয়ে এখানে। চল তাড়াতাড়ি উঠে পড়। উঠবো মানে? কোথায় যাব? কেন, সুদীপ্তকে টাইম দিয়ে রেখেছিস নাকি? পিয়াসা হেসে একটা আলতো চাপড় মারল নীলকে। হ্যাঁ সেই, আমার তো আর খেয়ে দে কাজ নেই। তাহলে চিন্তা কিসের? তোকে আমি কিডন্যাপ করছি না, তাই নির্ভয়ে উঠতে পারিস। না সেটা না, কয়েকটা টিউশনি আছে। ধুর, তোর নিকুচি করেছ তোর পড়ানো। একদিন না পড়াতে গেলে তো ছাত্রছাত্রী ফেল মারবে না। আর যদি তোর বলতে অসুবিধা হয় তো আমায় ফোনটা দে, আমি বলে দিচ্ছি। থাক, দরকার নেই, আমিই বলে দেব। হেলমেটটা এগিয়ে দিয়ে পিয়াসাকে উঠে আসতে বলল। শাড়ির আঁচলটা কোলে তুলে নে। ঠিকভাবে বসেছিস তো? হ্যাঁ রে বাবা, এমন করছিস যেন আমি তোর বউ। বলে পিয়াসা নিজেই জিভ কাটল। ইস হয়েছে এবার, সারাক্ষণ এবার জ্বালাবে এই নিয়ে। কি কুক্ষণে যে মুখ থেকে কথাটা বেরিয়েছিল কে জানে। কিন্তু অবাক বিষয়, নীল একটা বাক্য বলল না এই বিষয়ে, শুধু বলল, ধরে বসিস। পিয়াসা সত্যি অবাক না হয়ে পারেনি। একটু অদ্ভুতই লেগেছিল তার, কিন্তু মুখে কিছু বলল না। পিয়াসাকে আরও অবাক করে দিয়ে নীল তাকে ওদের সে পুরনো আড্ডা মারার জায়গায় মানে গঙ্গার ঘাটে নিয়ে এলো। কি মনে পড়ে ম্যাডামের জায়গাটা? পিয়াসার সারা মুখে ছেলে মানুষই আবেগ ভেসে উঠেছিল। কতদিন আসেনি এখানে? তোর মনে ছিল এই জায়গাটার কথা? এমনভাবে বলছিস যেন কত যুগ আগের কথা। মানছি বছর 2 কলকাতা ছিলাম না, তার মানে এই নয় যে সব ভুলে যাব। অমিতদার দই ফুচকার কথা মনে আছে? আরে বাস, সে এখনো বসে নাকি? হ্যাঁ চল, আজ আমার তরফ থেকে ট্রিট। বাবা, আজ যে বড় দিলদরিয়া হওয়া হচ্ছে মশাইয়ের, ব্যাপার কি? কোনো ব্যাপার নেই, খুব মনে পড়ছিল আজ এই জায়গাটার কথা, আমাদের একসাথে কাটানো সময়ের কথা, তাই চলে এলাম। পরন্ত বিকেলের সোনালি ক্যানভাসে লালচে আভার রঙের খেলায় মত্ত আকাশের সাথে দামাল ছেলের মতো হাওয়াটা কাটাকুটি খেলছিল। পিয়াসা এক দৃষ্টিতে জলের দিকে চেয়েছিল, হাঁটুর উপর থুতনিটা রেখে। পিয়াসার এক রাশ ফোলা ফাঁপা চুলটা, ওই ছোট্ট ক্লিপটা
আটকে রাখতে পারছে না, কয়েকটা বাঁধনছুট চুল বারবার ওর মুখে এসে পড়ছে। নীল শেষে হাত দিয়ে চুলগুলো কানের পিছনে ফেলে দিল। পিয়াসা একটা মিষ্টি হাসি ফেরত দিল ওর দিকে। নীল একবার আকাশের দিকে দেখে পিয়াসাকে বলল, তারপর? অবাক হয়ে পিয়াসা তার দিকে দেখল। কিসের তারপর? তোর আর সুদীপ্তর ব্যাপারটা। পিয়াসা কিছুক্ষণ মাথা নিচু করে বসে রইল। ও বলছিল, জীবনেও যাকেই কাছে পেতে চেয়েছে তাকেই হারিয়েছে। ছোটবেলায় মা বাবাকে, পরিবার, বন্ধু বান্ধবদের সঙ্গ কাকে বলে সেটাই জানে না। এক জেঠিমা যে ছিল সেও মারা গেছে। এমনকি কলেজে যার সাথে প্রেম ছিল সেও কাজকলা দেখিয়ে পালিয়েছে। দাদারা আঙুল তুলে রাস্তা দেখিয়ে দিয়েছে। এখন একটা মেসে ভাড়া থাকে। সিএ ফার্মে একটা চাকরি করে। তবে একটা বড় কোম্পানিতে চিফ অ্যাকাউন্টেন্টের জন্য ইন্টারভিউ দিয়েছে। বলল তো ভালোই হয়েছে। এখনও যদি ওরা কোনো জবাব দেয়নি। জানিস, আমাদের ভালো হোক খারাপ হোক কেউ তো আছে, অন্তত ওর তো সেটাও নেই। তাই। পিয়াসা, বল, তুই কি চাস? আমি আমি জানি না। আমি বুঝতে পারছি না আমি ঠিক কী চাই। এই 1 মাসে আমি নিজেকে বারবার সেই একই প্রশ্নই করে গেছি, কিন্তু কোনো উত্তর পাইনি। পিয়াসা নীলের হাতটা নিজের কোলের উপর টেনে নিল। আঙুলগুলো একবার মুঠো করছিল, একবার খুলছিল। এটা পিয়াসার সেই কলেজের অভ্যেস। তুই বল না, আমার কি করা উচিত? তুই তো বলিস আমাকে নাকি তুই আমার চেয়েও ভালো চিনিস। তোকে ছাড়া এই কথা বলার আর তো কেউ নেই আমার। নীল কিছুক্ষণ চুপ করে বয়ে যাওয়া গঙ্গার দিকে দেখতে থাকলো। বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে। গঙ্গার পাড় ধরে ফ্যাকাশে হলুদ ভ্যাপারগুলো মাথা হেট করে ফ্যাকাশে হাসি হাসছে। দূরে মাছ ধরার ডিঙিগুলো সব বাড়ি ফিরছে। কয়েকটা ছেলে কাদামাটি মেখে ঘেমে নিয়ে এসে জলে ঝাপাঝাপি করছে। অনেকটা দূর থেকে স্টিমার এর ভটভট শব্দ ভেসে আসছে। একটা কথার সত্যি সত্যি উত্তর দিবি? পিয়াসা প্রশ্নের দৃষ্টিতে নীলের দিকে দেখল। তুই সুদীপ্তকে ভালোবাসিস? মানে মানে আমি, দেখ, এবারও যদি বলিস জানি না তাহলে গাঁটটা মারব। হ্যাঁ, আমি ওকে আজও ভালোবাসি। নীল নিজের হাতটা দিয়ে উস্কো খুস্কো চুলগুলোতে একবার বিলি কেটে নিল। ভালোই যখন বাসিস তখন আবার কিন্তু কিন্তু কেন? তার হাতটা ধরে ফেল এই বেলায়। পিয়াসা চুপচাপ কিছুক্ষণ নীলের দিকে চেয়ে রইল। আজকে ওকে কেমন যেন লাগছে। ছেলেকে এরকম সিরিয়াস তো দেখা যায় না। সব সময় ইয়ার্কি ফাজলামই করে বেড়ায়, কিন্তু আজ একটু অন্যরকম লাগছে। কিছুক্ষণ দুজনেই চুপচাপ। পিয়াসা হাতে ঠান্ডা কয়েক ফোঁটা জল অনুভব করলো। উপরে তাকাতেই দেখলো বৃষ্টি নামছে। না, বৃষ্টিতে কোনো মতেই ভেজা যাবে না। সামনেই সেমিস্টারের পরীক্ষা। ভিজে শরীর খারাপ করলে আর দেখতে হচ্ছে না। পিয়াসা তাড়াতাড়ি উঠে পড়ল, কিন্তু নীল বসেই ছিল। এই নীল, উঠে আয়, বৃষ্টি পড়ছে, ভিজে যাবি। ততক্ষণে গঙ্গার দিক থেকে দমকা হাওয়া বইতে শুরু করেছে। পিয়াসা চুলগুলো মুখে এসে পড়ছে। 2 হাত দিয়ে কোনো ক্রমে সেগুলো সামলাচ্ছে। কিন্তু নীলের কোনো হেলদোল নেই। সে চোখ বুজে আকাশের দিকে চেয়ে আছে। এই নীল, উঠে আয়, বৃষ্টিতে ভিজছিস কেন? কতদিন বৃষ্টিতে ভিজিনি, আয় না একটু ভিজি। আমরা আর ছোটটি নেই, তোর অফিস আছে, আমার কলেজ আছে, উঠে আয় না বাবা। নীল একবার পিছন ফিরে পিয়াসার দিকে দেখল। গঙ্গায় স্নান করা ছেলেগুলো আরো মজা পেয়েছে। তারা মনের আনন্দে জলে দাপাদাপি করছে। ঘাটে বাকি যারা বসেছিল সবাই উঠে গেছে। নীল দেখল পিয়াসা নিজের শাড়ির আঁচলটা দিয়ে কোনো মতে মাথা বাঁচানোর চেষ্টা করছে। তবু অবাধ্য জল মানছে না কিছুতেই। তার গালের পাশ থেকে গড়িয়ে পড়ছে কয়েক ফোঁটা। চুলগুলো মুখের সাথে লেপ্টে আছে। কপালে কালো টিপটা এখনো নিজের জায়গায় বিরাজমান। 2 কানে মুক্তোর দানার মতো দুলগুলো ঝুলছে। নীল আস্তে আস্তে বলল, তুই চুল আগের মতো খোলা রাখিস না কেন? চুল খোলা রাখলে তোকে বড্ড সুন্দর দেখায়। কি কিছু বললি? হাওয়ায় আমি কিছু শুনতে পেলাম না। তুই উঠে আয় লক্ষ্মীটি, এরকমভাবে ভিজিস না। হ্যাঁ চল, বৃষ্টিতে ভেজার বয়স আমাদের পেরিয়েই গেছে। পিয়াসাকে যখন বাড়িতে ছেড়ে দিয়ে এলো তখন রাত প্রায় 8টা বাজে। দুজনেই অল্প স্বল্প ভিজেছে। সন্ধে থেকে বেশ এক পশলা বৃষ্টি হয়ে গেছে। জায়গায় জায়গায় জল জমেছে। থ্যাংক ইউ। নীল বাইকটা স্টার্ট দিতে যাচ্ছিল। পিয়াসার গলা শুনে পিছন ফিরে তাকালো। কিছু বললি? বললাম থ্যাংক ইউ। আরে বাস, আবার থ্যাংক ইউ? তা কিসের জন্য শুনি? সব কিছুর জন্য। মার খাবি? যা ঘরে যা, ভিজে গায়ে আর দাঁড়িয়ে থাকিস না। হ্যাঁ যাচ্ছি, আর শোন, সাবধানে বাড়ি ফিরবি। ওকে বস, বলে নীল হেসে বাইক নিয়ে বেরিয়ে গেল। পিয়াসা কিছুক্ষণ নীলের চলে যাওয়া দেখলো, তারপর বাড়িতে ঢুকলো। রাস্তাঘাট মারাত্মক পিচ্ছিল হয়ে রয়েছে। ব্রেক কষলেও গাড়ি এগিয়ে যাচ্ছে। নীল সাবধানে গাড়ি চালালেও মাঝে মাঝে মনটা ডাইভার্ট হয়ে যাচ্ছে।
আগের সিগন্যালটাতেই কখন লাইট গ্রিন হয়ে গেছিল বুঝতে পারিনি। পিছনে গাড়ির হর্ন শুনে সম্বিত ফিরেছিল। থেকে থেকে চোখ আবছা হয়ে আসছে, বারবার হাত দিয়ে মুছতে বিরক্তিকর লাগছে, কিন্তু উপায় নেই। রাস্তায় গাড়ি চালাতে গেলে ওসব মন খারাপের বাক্সগুলো তালা মেরে রাখতে হয়। মোড়টা ঘুরে নীল আলতোভাবে ব্রেক কষল, কিন্তু যেই ভয়টা ছিল সেটাই হলো, গাড়ি স্কিড করলো। পিছনের দ্রুত গতিতে আসা ট্রাকটা বুঝতেই পেরেছিল গাড়ি স্কিড করেছে, তাই সেও নিজের যথাসাধ্য চেষ্টা করে ট্রাকের মুখ ঘুরিয়ে ফেললেও পিছন দিকটা নীলের বাইককে ধাক্কা মারল, আর তার ফলস্বরূপ গাড়ি রাস্তা ছেড়ে ফুটপাথের রেলিংয়ে ধাক্কা মারল। নীল প্রথমে ছিটকে পড়ে গেলেও বাইকটা বেশ খানিকটা দূরে গিয়ে গাছে নিজের শরীর ফেলে দিল। ভাগ্যিস হেলমেটটা পরা ছিল, না হলে মাথা ফেটেই যেত। নীল ফুটপাথের উপর শুয়েই রইল। বোঝার চেষ্টা করলো কটা হাড় ভেঙেছে। হ্যাঁ, ঠিকই ধরেছে, বাদিকে কাঁধ থেকে শুরু করে পায়ে অসহ্য যন্ত্রণা হচ্ছে। একটুও নড়বার ক্ষমতা নেই। আওয়াজে বুঝতে পারল রাস্তা দিয়ে হু হু করে দ্রুত গতিতে গাড়ি যাচ্ছে, আর নীল এমন জায়গায় পড়ে আছে যেখানে রাস্তার ল্যাম্পপোস্টের আলো ঠিকভাবে পড়ছে না। নীল মাথা ঘুরিয়ে বাইকটাকে খোঁজার চেষ্টা করলো। সেটি প্রায় ফুট 50 দূরে পড়ে। মনে হয় না রাস্তা আছে। পকেট খুঁজে নীল ফোনটা পেল না। এদিক ওদিক দেখতে দেখলো ডান দিকে হাতখানেক দূরত্বে পড়ে আছে। নিজের শরীরটাকে টেনে তোলার চেষ্টা করলো। 3বারের বেলায় একটু তুলতে সক্ষম হলো। পিঠটা রেলিংয়ে দিয়ে আধশোয়া অবস্থায় বসলো। এতক্ষণ সে লক্ষ্য করেনি, কিন্তু এখন দেখলো রক্তে বাদিকটা ভিজে গেছে। এরকমভাবে ব্লিডিং হতে থাকলে আর দেখতে হচ্ছে না। নীল হাতরে কোনোভাবে ফোনটা কাছে নিয়ে এলো, কিন্তু শুধুই হতাশা। ফোনটাও ভেঙে চুরমার। ফোনের এক সাইডের স্ক্রিন কালো হয়ে আছে। অদ্ভুত রকমভাবে ওয়ালপেপারে শুধু নীলের ছবিটি দেখা যাচ্ছে। পিয়াসার ছবির জায়গাটায় অন্ধকার। নীল ফোনের উপর একবার হাত বুলিয়ে সেটাকে পাশে ফেলে দিল। শূন্য দৃষ্টিতে রাস্তার দিকে চেয়ে উপরে আকাশের দিকে দেখল। আশেপাশের গাছের ফাঁক থেকে এক ফালি চাঁদ আর গুটি কয়েক তারা দেখা যাচ্ছে। তুমি যেমনটা বলেছিলে বাবা, আমার খেলায় আমি হার স্বীকার করেছি। আজ সত্যি বুঝেছি ভালোবাসা ভিক্ষা দানের জিনিস নয়, তার জন্য যোগ্যতা লাগে। আমার হয়তো সে যোগ্যতাই হয়নি, তবে এই খেলায় আমি সব হারালাম, সব হারিয়েছি আমি। তবে চিন্তা করো না, আমি আর তুমি ছাড়া আমাদের এই গোপন কথাটা আর কেউ কোনোদিন জানবে না। ইটস এ সিক্রেট বিটুইন আস। নীল বুঝতে পারছিল তার চোখে দৃষ্টি আবছা হয়ে আসছে। ল্যাম্পপোস্টের আলোগুলো এক একটা সূর্যর মতো লাগছে, কখনো বড় হচ্ছে, কখনো ছোট হচ্ছে। মুখের ভিতরে কষাটে স্বাদ রক্তের। নীলের মাথাটা আস্তে আস্তে বুকের দিকে ঝুঁকে পড়ছিল। এই যে দাদা, আপনার কি হয়েছে? এত রক্ত কিসের? নীলের মনে হলো কোনো দূর সমুদ্রের ওপারে কেউ যেন তাকে ডাকছে। কষ্ট করে সে চোখটা খুলল। সামনে মাঝবয়সী একজন লোক, তার পিছনে ফাস্টফুডের গাড়ি। সম্ভবত বাড়ি ফেরার সময় অদ্ভুতভাবে নীলকে পড়ে থাকতে দেখে এগিয়ে এসেছে। নীল নিজের শক্তি সঞ্চয় করে বলল, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। কাছাকাছি কোনো হসপিটাল বা নার্সিং হোম? আর একটা নাম্বার বলছি, এখানে ফোন করে বলবেন আমি নীল সান্যাল। নীল কথা শেষ করতে পারলো না, মাথাটা ঝিমঝিম করছে। আপনি একটু কষ্ট করুন, আমি ব্যবস্থা করছি। আপনি এখানে থাকুন, আমি আসছি। প্রায় অচেতন অবস্থায় নীল বুঝতে পারছিল তাকে ঘিরে কয়েকটা লোক, কিছু উত্তেজিত কথাবার্তা, তারপর অ্যাম্বুলেন্সের সাইরেন। তারপর আর কিছু মনে থাকলো না। চোখ মেলতে নীল প্রথমে অভয়দাকে দেখতে পেল। তাহলে নাম্বারটা দেওয়া বৃথা হয়নি। নীল তখন বুঝতে পেরেছিল মা অথবা পিয়াসাকে ফোন করে লাভ নেই, ওরা এই মুহূর্তে কিছু করতে পারবে না। তাই অভয়দার নাম্বারটাই দিয়েছিল সেই লোকটাকে। আমি তো ফোন পেয়ে হতভম্ব হয়ে গেছিলাম। কালকে রাত 10টা নাগাদ যখন ফোনটা পেলাম, কয়েক মুহূর্ত বুঝতেই পারিনি ব্যাপারটা কি। তারপর তো ছুটে এসে তোমার এই অবস্থা দেখে। কতক্ষণ আউট ছিলাম? হ্যাঁ, কতক্ষণ পর জ্ঞান ফিরল আমার? কালকে সারা রাত আর আজকে সকালটা। জখম তো খুব কম একটা হওনি। কলার বোন, রেডিয়াস আর ফিমার ফ্র্যাকচার করেছ। পাঁজরের দুটো হাড়ে আলগা চিড় লেগেছে, মাথায় 4টি আর পায়ে 7টা সেলাই। তবু তোমার ভাগ্যও সাথে ছিল হয়তো, তাই মেজর কিছু হয়নি। তবে বেশ ভালোই ব্লাড লস হয়েছে, প্রায় 2.5 বোতল রক্ত সাবার করেছ। বাবারে, এত বড় ফর্দ! সেই জন্য আমায় জ্যান্ত মমি বানিয়ে রেখেছে। তাছাড়া আর উপায় কি? এখন থাকো পড়ে 2 মাস। হ্যাঁ, তাছাড়া আর উপায় কি? পরক্ষণই মায়ের কথা মনে পড়ায় বলল, অভয়দা মা? হ্যাঁ, জানেন উনি। তবে তুমি একটা ভালো কাজ করেছিলে ওনাকে প্রথমেই ফোনটা না করে। না হলে ওই রক্তারক্তি ব্যাপার সামলানো ওনার পক্ষে কষ্টদায়ক হতো। এতক্ষণ ছিলেন এখানে, আমি নিচে পাঠালাম। ডেকে দেব? না না, থাক। এমনি মায়ের নার্ভে প্রবলেম আছে, বেশি টেনশন নেওয়া মানা। তার উপর আমি এই হাফ মমি হয়ে বসে, তা কি আর করা যাবে?
কিন্তু নীল, তুমি তো এত রেকলেস ছেলে নও, তাহলে এই কাণ্ড ঘটালে কি করে? নীল নিজের অন্যমনস্কতার কথা বলল না, শুধু বলল চাকা স্কিট খেয়ে এই কাণ্ড। যাই হোক, তোমার ভাগ্য একদিকে ভালো আবার খারাপও, এ যাত্রায় বেঁচে গেলে। তখনই রুমে ঢুকলেন দেবী। নীল প্রমাদ গুনল। পিয়াসা ঢুকে কয়েক সেকেন্ড চুপচাপ নীলের দিকে তাকিয়ে রইল। এটা পর্যবেক্ষণ চলছে, এরপর শুরু হবে। অভয়দা কি বুঝলো কে জানে, উঠে দাঁড়িয়ে পড়ল। এরা সম্ভবত তোমায় 2-1 দিন রাখবে, তারপর ছেড়ে দেবে। আমি কাল আসবো আবার, বলে পিয়াসার দিকে একটা হাসি ফিরিয়ে দিয়ে চলে গেল। নীল ইশারায় পিয়াসাকে বেডের পাশে চেয়ারে বসতে বলল। কলেজ থেকে ফিরলি বুঝি? ইচ্ছে করছে তোকে তুলে বেশ কয়েক ঘা দিই। ভেবেছিসটা কি তুই নিজেকে? হ্যাঁ, যা মনে আসবে তাই করবি। কালকে পই পই করে বলে দিলাম সাবধানে ফিরবি, আর তুই এই কাণ্ড করে বসে আছিস। দিদিমণিদের মতো এত বকছিস কেন? আমি নিজের ইচ্ছে করিনি, ধাক্কাটা এমনভাবে লাগলো। থাক, সেসব আমি শুনতে চাই না, তোর নিজেরই দোষ। আহা, বকাঝকা করবার সময় পরেও পাবি, একটু শান্ত হয়ে বস। পিয়াসা ধপ করে চেয়ারটার উপর বসে পড়ল, হাতের উল্টো পিঠে চোখের জলটা মুছে নিল। এ কিরে, তুই কাঁদছিস? তুই ভেবেছিলি আমার নামের আগে বুঝি লেট লেগে গেল? নীল, তুই এবার চুপ করবি নাকি সত্যি সত্যি মার খাবি? আচ্ছা বাবা, চুপ করলাম। এরপর সত্যি ঘরে কয়েক মিনিটের নীরবতা। উপরে সিলিং ফ্যানের আওয়াজ ছাড়া তেমন কিছুই কানে আসছে না। নীল নিজে নীরবতা ভাঙল। তারপর কিছু ভাবলি? কিসের ব্যাপারে? কাল বিকেলে যেটা বললাম সেটার ব্যাপারে। পিয়াসা কিছুক্ষণ হাতের আঙুলে শাড়ির আঁচলটা জড়াতে থাকলো। একবার খোলা জানলা দিয়ে বাইরে দেখে একটা মিষ্টি হাসি মুখে নিয়ে নীলের দিকে দেখল। সেই চাকরিটা সুদীপ্ত পেয়ে গেছে। বাহ, অতীব উত্তম। এরপর? এরপর কি? নীল ডান হাতটা দিয়ে পিয়াসাকে আলতো একটা ধাক্কা দিয়ে বলল, তোর উপর তলাটা ফাঁকা হয়ে গেছে নাকি রে? ও তো সবে চাকরি পেয়েছে, এখনই তো সব করা যাবে না। কয়েক মাস তো অপেক্ষা করতেই হবে। ওকে তো সব কিছু গুছিয়ে নেবার সময় দিতে হবে। নীল পিয়াসার দিক থেকে মুখ সরিয়ে সিলিং ফ্যানের দিকে চেয়ে রইল। তোরা তো একসাথেই হাতে হাতে গুছিয়ে নিতে পারিস, বলে পিয়াসার দিকে ফিরে ওর চিবুকটা তুলে ধরে একটা ছেলে মানুষই হাসি হেসে বলল, নববধূর সাজে তোকে কিন্তু খুব সুন্দর দেখাবে। ধ্যাত, অসভ্য কোথাকার, বলে লজ্জায় রাঙা হয়ে উঠল। ও বলেছে বিয়ের ব্যাপারটা রেজিস্ট্রি দিয়েই সারবে। আমারও তাই মত। এই তো মেয়ের মুখে কথা ফুটেছে, আর আমি যখন জিজ্ঞেস করলাম তখন আবার অবাক হওয়া হচ্ছে। তোরা মেয়েরা পারিস বটে। পিয়াসা বুঝলো সে বেফাস কথা বলে ফেলেছে। চোখ বুজে জিভ কাটল। চেয়ার ছেড়ে উঠে জানলার ধারে চলে গেল। কিছুক্ষণ বাইরের দিকে চেয়ে রইল। কি দেখার চেষ্টা করছিল কে জানে। তুই আসবি তো নীল? আমি? কোথায়? ম্যারেজ রেজিস্ট্রারের অফিসে। অন্তত দুজন সাক্ষী তো চাই। ওর এক বন্ধু আসবে ওর তরফ থেকে, আর তুই। হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু আমার যা অবস্থা তাতে তো ভয় নেই। আগে রেজিস্ট্রারের কাছে অ্যাপ্লিকেশন জমা করতে হয়, তারপর ডেট পাওয়া যাবে। এখনও অনেক সময় আছে। বাব্বা, রাতারাতি এত পরিবর্তন? যা তো, তোর সবেতেই আর কি। নীল হেসে চোখ বুঝল। বাচক থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। ভাগ্যিস পিয়াসা ডান দিকে বসে, না হলে আবার কোনো মিথ্যে কথা বলতে হতো হয়তো। পিয়াসা এবার উঠে দাঁড়িয়ে পড়ল। নীলের চুলে একবার হাত বুলিয়ে বলল, আজ উঠি কেমন, কালকে আবার আসবো। আর প্লিজ ভবিষ্যতে এরকম খবর দিয়ে আমায় আর হার্ট অ্যাটাক দিস না। পিয়াসা দরজা পর্যন্ত এগিয়ে গেছিল। নীলের ডাকে ফিরে তাকালো। হ্যাঁ, কিছু বলবি? কয়েক সেকেন্ড নিষ্পলক দৃষ্টিতে পিয়াসার দিকে চেয়ে বলল, তুই খুশি তো? কি মনে হয় তোর? নীল হেসে ফেলল। এই অভাগাটাকে ভুলে যাস না, পাগল ছেলে। আমি কালকে আবার আসবো, আজ আসি। এরপর 8 মাসের মতো কেটে গেছে। নীল এখন সম্পূর্ণ সুস্থ, তবে মায়ের আলটিমেটাম পড়ে গেছে, বাইক চালাতে পারবে না। সেই বাইকটাকে হসপিটালের কম্পাউন্ড থেকেই বিদায় করেছে। আজকে পিয়াসার বিয়ে, মানে রেজিস্ট্রি। কাল থেকে ঘন্টায় ঘন্টায় ফোন করে আজকে কখন যেতে হবে সব মনে করিয়ে দিয়েছে। শেষে প্রায় মাঝরাতে নীল নিজেই বলতে বাধ্য হয়েছিল, ওরে ঘুমা, না হলে চোখের তলায় ডার্ক সার্কেল পড়ে যাবে। নীল সঠিক সময় পৌঁছে গেছিল। পিয়াসাকে সত্যি অসাধারণ দেখাচ্ছিল। ময়ূরকণ্ঠী রঙের শাড়ির সাথে গাঢ় নীল রঙের ব্লাউজ, চোখের কাজলের সাথে নীল টিপটাও সুন্দর মানিয়েছে। মেয়ের মুখে হাসি আর ধরছে না যেন। সুদীপ্ত তরফ থেকে তার মেসের এক বন্ধু এসেছিল। পিয়াসার সুদীপ্ত মিলে একটা ফ্ল্যাট নিয়েছে। আজ থেকে ওরা ওখানেই থাকবে। ফ্ল্যাটটা সাউথ ক্যালকাটার দিকে।
সুদীপ্তর অফিসের কাছে পড়বে। প্রায় বিনা সমস্যায় সমস্ত কাজ মিটল। মালা বদল হলো, দুজনে দুজনকে আংটি পরালো। সুদীপ্তর বন্ধু আবার সিঁদুর নিয়ে এসেছিল, সুদীপ্ত পরিয়ে দিল সিঁদুর পিয়াসাকে। এরপর সবাই এর একটা খাওয়ার প্ল্যান ছিল, কিন্তু নীল বাদ সাধল। সবার কাছ থেকে এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, বিশেষত পিয়াসার কাছ থেকে। আসলে আজকে আমাদের জোনাল ম্যানেজার আসবেন, তাই সেকেন্ড হাফে আমাদের একটা মিটিং আছে, সেখানে থাকাটা অত্যন্ত প্রয়োজনীয়, তাই আমাকে এখানেই সভা ত্যাগ করতে হবে। পিয়াসাকে দেখে মনে হলো ওর সত্যি খারাপ লেগেছে। কই, তুই তো কাল রাতেও আমায় এই ব্যাপারে কিছু বললি না? আমি নিজেই তো এখানে আসার আগে জানলাম। আর ভয় নেই, খাওয়াটা আমি ঠিক আদায় করে নেব সময় বুঝে। আর তোদের জন্য আমার তরফ থেকে এই গিফট। কি আছে এতে? নিজেই খুলে দেখ না। পিয়াসা র্যাপিং খুলে দেখলো, তাতে একজোড়া সোনাটার গোল্ড রিস্ট ওয়াচ। তোমাদের দুজনের জন্য রইল এটা। আশা করি তোমাদের বৈবাহিক জীবন সুখে স্বাচ্ছন্দ্যে ভরে উঠুক। নীল বেরিয়ে এলো সেই অফিস থেকে। পিছনে পড়ে রইল সবাই। আর কেউ না জানুক, নীল জানে আজকে তার কোনো মিটিং নেই, কারণ চাকরিটা সে ছেড়ে দিয়েছে। অভয়দা সত্যি অবাক হয়ে গেছিল। কেন এরকম পাগলামি করছো নীল? এই চাকরি পাবার জন্য লোকে হন্যে হয়ে পড়ে থাকে, আর তুমি কি না হাতের লক্ষ্মী পায়ে করে ঠেলে দিচ্ছ? আমি জানি না এসবের পিছনে তোমার কি যুক্তি কাজ করছে, কিন্তু আমি বলি আর একবার ভেবে দেখো, তুমি যেটা করছো সেটা কি সত্যি ঠিক হচ্ছে? আমি অনেক ভেবেছি অভয়দা, আমি করব না এই চাকরি। আমি এই শহর, এই জায়গা ছেড়ে চলে যেতে চাই। অভয়দা কাঁধে হাত রেখে বলল, তুমি না হয় এই জায়গা থেকে পালাবে, কিন্তু যে কারণে পালাচ্ছ সে চিন্তা কি তোমার শহর ছাড়ার সাথে সাথে চলে যাবে? আমার কথা যদি শোনো তাহলে বলি, কাজের মধ্যে ডুবে যাও, দিনরাত কাজ করো, মনটাকে একবারের জন্য ফাঁকা ছেড়ে রেখো না। এসবিআই পিও নোটিফিকেশন বেরিয়েছে, তোমার এখনও বয়স আছে, ফিল আপ করে দাও। জানোই তো এখানে যেমন সবাই যেতেও চায়, আবার ভয়ও পায়। কথায় আছে ওদের সবকটা অফিসার হাই ব্লাড প্রেশার আর হাইপার টেনশনের রুগী, তোমার পক্ষে ওটাই উপযুক্ত ওষুধ। নীল শুনেছিল সেই কথা। প্রত্যেক বছরই আইবিপিএস কন্ডাক্ট করে এই এক্সাম অল ইন্ডিয়া বেসিস। আর নীল যেহেতু ব্যাংকিং সেক্টরে ছিল, তাই তাকে বেশি খাটতেও হয়নি। এরা ঝড়ের গতিতে পরীক্ষা নেয়, প্রিলিমস, তারপর মেইনস, তারপর পার্সোনাল ইন্টারভিউ, তারপর ফাইনাল মেরিট লিস্ট অনুযায়ী ক্যান্ডিডেট তুলে নেয়। নীলের এই সব কটাই হয়ে গেছে। কোনো বেগ পেতে হয়নি তাকে পরীক্ষা পাশ করতে বা ইন্টারভিউ ফেস করতে। শুধু ফাইনাল মেরিট লিস্ট আসেনি এখনও। সপ্তাহখানেকের মধ্যেই আসার কথা, যে কোনো দিন দিয়ে দিতে পারে। বাড়ি ঢুকতেই মা বলল, নিজের ঘর কেউ এতটা উৎসাহ নিয়ে পুড়তে দেখতে পারে আমি জানতাম না। নীল ফিরে মায়ের দিকে দেখল, মুখে কিছু বলল না। দিয়ে এলি ওদের বিয়ে? নীল হেসে বলল, আমি ওদের বিয়ে দেবার কে? এমনভাবে বলছো যেন আমি কন্যাদান করে এলাম। তাই তো করে এলি মনে হয়। আর তোর থেকে এর চেয়ে বেশি কি বা আশা করা যায়? এতগুলো বছর তোর বাবার সাথে সংসার করে ওর মনের কিনারা খুঁজে পেলাম না, তা তুই তো তারই ছেলে। এত দুঃখেও নীল কাঁপা কাঁপা গলায় বলল, তাহলে স্বীকার করছো একটু হলেও বাবার কিছু গুণ আমি পেয়েছি? কয়েক মিনিট নিরবচ্ছিন্ন নীরবতা। কারোর মুখেই কোনো কথা জোগালো না। শেষে মা নিজেই বলল, যা তুই স্নান করে নে, অনেক বেলা হয়ে গেছে, আমি খাবার বাড়ছি। দুপুরে নীল চুপচাপ শুয়ে চেয়েছিল সিলিং ফ্যানের দিকে। এই সময় ঘুমানোর অভ্যেস তার নেই, আর সিলিং ফ্যানের দিকে চেয়ে থাকার স্বভাবটা তার ছোটবেলারই। ছোটবেলায় কতবার এরকম হয়েছে, একভাবে ফ্যানের দিকে চেয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে। আজকেও তাই হলো। কখন সে ঘুমিয়ে পড়েছে নিজেই বুঝতে পারিনি। ঘুম ভাঙতে চারপাশে অন্ধকার দেখল, তার মানে সন্ধে হয়ে গেছে। নিজের গায়ে একটা চাদর দেখল, হয়তো মা কখন এসে গায়ে দিয়ে গেছে। নীল ঘরের অন্ধকারটা উপভোগ করছিল। লাইট জেলে আমেজটা নষ্ট করার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না। ঘরে জানলা বন্ধ থাকায় বাইরের আওয়াজ তেমন আসছে না। নীল ফোনটা অন করলো। বাড়িতে ঢোকার পর মোবাইল সুইচ অফ করে দিয়েছিল। অন করতে একগাদা নোটিফিকেশন ঢুকলো। সোয়াইপ করতে করতে একটাতে এসে হাত আটকে গেল। এসবিআই ফাইনাল রেজাল্ট ডিক্লেয়ার করেছে। নীল তার কোলে ল্যাপটপটা নিয়ে বসলো। রেজাল্টের লিঙ্কে ক্লিক করতে পোর্টালে রিডিরেক্ট করে দিল। আইডি পাসওয়ার্ড দিতে রেজাল্ট শো করলো। কংগ্রাচুলেশন, ইউ আর সিলেক্টেড ফর এসবিআই পিও। অন্ধকার ঘরে তখন নীল চুপ করে বসে, তার দুই চোখে জলের ধারা। গাড়ির পিছনের সিটে নীল শরীরটাকে এলিয়ে দিয়েছে। আজ আবার প্রায় 2 বছর পর কলকাতায় ফিরেছে নীল। কাল রাতেই বাড়ি ফিরেছে প্রবেশন পিরিয়ড শেষ করে। মায়ের শরীরটা ভালো যাচ্ছে না। নীল বুঝতে পারে নীলের দেরাদুনে চলে যাবার পরে মা আরও একলা হয়ে গেছিল। নীল বলেছিল বর্ধমানের সে বিধবা পিসিকে বাড়িতে এসে থাকার জন্য। মা প্রথমে না করলেও পরে মেনে নিয়েছিল। অন্তত কয়েকটা কথা বলার লোক তো পাবে।
কারণ ওখানে কাজের শেষে যখন নিজের ঘরে ফিরে যেত বিছানাটা শরীর টানতো। অভয়দা ঠিকই বলেছিল, এরা মাইনেটা যেমন মোটা দেয় তেমন নিংড়ে নেয় মানুষের সব কিছু। তাই এমন কতদিন গেছে যে মা ফোন করেছে, ফোন বেজে গেছে কিন্তু নীল টেরই পায়নি। পরে মিসড কলগুলো দেখে একরাশ মন খারাপ জড়ো হতো। তাই একরকম জোর করে পিসিমাকে আনতে বলেছিল। পিসিমার সেরকম বলতে কেউই নেই, তাই এতে সবার লাভ বই ক্ষতি হয়নি। কিন্তু সমস্যা দেখা দিয়েছে অন্য জায়গায়। এতদিন তো শুধু মা বিয়ে বিয়ে নিয়ে মাথা খারাপ করতো, এবার তো পিসিমাও যোগ দিয়েছে। তাই নীল একরকম ভয়েই সকাল সকাল বাড়ি থেকে পালিয়ে বেঁচেছে। কিন্তু সেখানেও মহা সমস্যা। বাড়ি থেকে বেরিয়ে তো গেছে সে, কিন্তু যাবে কোথায়? এই শহরে এমন কেউ নেই যার সাথে দেখা করতে যাবে নীল। পিয়াসা? না, অনেক কষ্টে তাকে একটু হলেও দূরে সরিয়েছে নীল। পিয়াসার বিয়ের সপ্তাহ দুয়েকের মধ্যেই নীল কলকাতা ছেড়েছিল। পিয়াসাকে ফোনেই জানিয়েছিল নিজের চাকরি ছাড়ার কথা, নতুন চাকরি নিয়ে দূরে চলে যাওয়ার কথা। সব শুনে পিয়াসা কিছুক্ষণ কথা বলেনি, শুধু বলেছিল, আমি কি কোনো ভুল করেছি? তুই তো কোনো দিন আমার থেকে কিছু লুকোতিস না, কিন্তু আজ তুই এত কিছু করেও ফেললি, আর শেষ মুহূর্তে শুধু ফর্মালিটি হিসেবে আমাকে জানাচ্ছিস। আমাকে এতটাই দূরে করে দিলি। বল না, আমি কোনো ভুল করেছি কিনা? নীল অনেক কষ্টে নিজেকে সংবরণ করেছিল। নিজেকে মনে মনে বলেছিল, যেতে দে আমায় পিয়াসা, আটকাস না আমায়। আমার চলে যাওয়া আমাদের দুজনের পক্ষে ভালো। কিন্তু মুখে বলেছিল, ইস তুই কী রে, সবে সবে বিয়ে হয়েছে, কোথায় কিনা স্বামীর সাথে একটু মিষ্টি মিষ্টি কথা বলবি, একটু আধটু ঘুরতে যাবি, একসাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করবি, আর তা না করে নাকে ফোঁচ করছিস। আর আমি তো কলকাতার বাইরে যাচ্ছি, পৃথিবীর বাইরে নয়। তোমার সাথে কথা না বলে আমি থাকবো কি করে ডার্লিং? বলি ক্ষমা চেয়ে নিয়েছিল। একদম ভুলে গেছিলাম রে এই ডাক, আর আমায় সাজে না, যার ডাকার সেই ডাকবে, আমি নয়। পিয়াসা হেসে ফেলেছিল। তুই এরকমই থাকিস নীল, আর এবার একটা বিয়ে কর। আর বেশি দিন একা থাকলে তুই এরকম না জানি আর কত কি কাণ্ড করে বেড়াবি। নীল জবাব দেয়নি এর, শুধু যোগাযোগ রাখবে এই বলে ফোন কেটে দিয়েছিল। কিন্তু নীল নিজের কথা রাখেনি। দেরাদুনে শুধু নিজের পৌঁছে যাওয়ার সংবাদটুকুই দিয়েছিল, তারপর আর নয়। এরপর যখনই পিয়াসার ফোন আসতো, মেসেজ আসতো, নীল ফোনটা কোথাও রেখে দিত, নিজের থেকে দূরে। অফিসে যাওয়ার সময় ফোনটাকে বাড়িতে রেখে চলে যেত। কোথাও ফোন করার থাকলে অফিসের ফোনেই কাজ চালাতো। এই সবের প্রায় মাস 6 পর থেকে পিয়াসার ফোন আর মেসেজ আসা বন্ধ হয়ে গেল। নীল মনে মনে ক্ষমা চেয়েছিল পিয়াসার কাছে। আমার এই আচরণের জন্য তুই যদি সারা জীবন আমায় ঘৃণা করিস তো কর। নীল আবার বর্তমানে ফিরে এলো। গাড়িটা সিগন্যালে পড়েছে। ক্রসিংয়ের একেবারে সামনেই এসে পড়েছে গাড়িটা। নীল এদিক ওদিক চোখ বোলাতে থাকলো, কিন্তু একটা জায়গায় এসে তার চোখ আটকে গেল। সামনে দিয়ে হেঁটে যাচ্ছে পিয়াসা। নীল গাড়ির ভিতর থেকে পিয়াসা বলে চেঁচিয়ে উঠল। ড্রাইভার বেচারা হঠাৎই এই শুনে ভয় পেয়ে পিছনে তাকালো, কিন্তু গাড়ির কাঁচ তোলা ছিল বলে ও হয়তো শুনতেই পায়নি। এই কয়েক বছরের যে কাচের দেওয়ালটা তুলে ধরেছিল সেটা এক লহমায় ভেঙে চুরমার হয়ে গেল। নীল গাড়ি থেকে নেমে এলো, পকেটে হাত ঢুকিয়ে যা উঠল তাই দিয়ে দিল ড্রাইভারের হাতে। এক দৌড়ে রাস্তা পার, কয়েকজনকে ধাক্কা মেরে কয়েকজনের পায়ের উপর পা দিয়ে খান কয়েক গালাগালি খেয়ে শেষে পিয়াসার কাছাকাছি আসতে পারলো। একেবারে কাছাকাছি এসে আস্তে আস্তে পাশাপাশি এসে হাঁটতে লাগলো। পিয়াসা হয়তো লক্ষ্যই করেনি ওকে। শেষে নীল গম্ভীর গলায় পিয়াসার কাছে গিয়ে হাওয়াকে উদ্দেশ্য করে বলল, ইটস অল এলিমেন্টারি মাই ডিয়ার ওয়াটসন। পিয়াসা ভূত দেখার মতো চমকে উঠে পাশে দেখল। নীল একগাল হেসে পিয়াসার দিকে তাকিয়ে। পিয়াসা কয়েক মুহূর্ত চুপচাপ দেখতে থাকলো নীলকে। নীল লক্ষ্য করলো পিয়াসার শ্বাস প্রশ্বাস দ্রুত পড়তে থাকলো। ফর্সা মুখে রক্ত জমলো। তারপর নীলের পাশ কাটিয়ে জোরে জোরে হাঁটতে লাগলো। নীলের বুঝতে বাকি রইল না দেবী কুপিত হয়েছেন। নীল দৌড়ে পিয়াসার পাশে পাশে হাঁটতে লাগলো। পিয়াসা একবারের জন্য ওর দিকে দেখছে না। হ্যাঁ হ্যাঁ, দিদিমণি দেখছি খুব খোঁচেছেন। দেখ, তোর সাথে কথা বলার আমার বিন্দু মাত্র ইচ্ছে নেই, তাই অযথা আমার সাথে আসিস না। জানি তোর ইচ্ছে নেই, কিন্তু আমার তো আছে। পিয়াসা ঘুরে দাঁড়িয়ে পড়ল। তুই চাস কথা বলতে, ঠিক আছে, তাতে আমার কিছু বলার নেই, কিন্তু আমি চাই না। তোর মতো ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নেই, দয়া করে আমার পিছু ছাড়। বলে নিজের রাস্তায় এগিয়ে গেল পিয়াসা। নীল কিছুক্ষণ চুপ করে সেখানে দাঁড়িয়ে রইল। তারপর আবার পিয়াসার পিছন পিছন হাঁটতে লাগলো। পিয়াসা শেষে বিরক্ত হয়ে বলল, নীল তুই যাবি কিনা? আমার কিন্তু একদম ভালো লাগছে না এসব। নীল লক্ষ্য করলো পিয়াসার চোখের পাতা ভিজে ভিজে। নীল কোনো কথা না বলে রুমালটা এগিয়ে দিল। পিয়াসা সেসবের দিকে কোনো দৃষ্টিপাত করলো না। তুই নিজেকে ভাবিসটা কি? নীল কিছুক্ষণ মাথা চুলকে বেশ গভীর চিন্তা ভাবনা করার একটা ভান করে বলল, কাউকে বলিস না, আমি কৃষ্ণর মিনিয়েচার অবতার।
পিয়াসা রাগ করতে গিয়েও হেসে ফেলল। নীল একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কোথা যাওয়া হচ্ছিল এমন গটগটিয়ে? নীল জিজ্ঞেস করলো পিয়াসাকে। ক্লিনিক থেকে ফিরছিলাম। ক্লিনিক? কেন রে, তোর শরীর খারাপ? পিয়াসা কিছু বলল না, চুপ করেই রইল। নীলের আবার জিজ্ঞেস করায় মাথা নিচু করে ধীরে ধীরে বলল, আমি প্রেগনেন্ট। নীল কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে রইল, প্রায় চিৎকার করে বলে উঠল, সত্যি বলছিস তুই প্রেগনেন্ট? নীল সত্যি এত জোর বলে ফেলেছিল যে আশেপাশের লোক কয়েক সেকেন্ড দাঁড়িয়ে পড়েছিল। পিয়াসার লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল। ছেলেটা এত বড় হয়ে গেল, তবুও সামান্য উপস্থিত বুদ্ধি নেই। এদের মতো লোকের সাথে রাস্তায় বেরোনো বিপজ্জনক। পিয়াসা একটা চিমটি কেটে নীলের হাত ধরে হিড়হিড় করে টানতে টানতে সেখান থেকে সরিয়ে নিল। একপাশে এসে নীলকে ধমক দিল, তোর লজ্জা শরম না থাকতে পারে, আমার আছে। এরকম মাইকের মতো গলা ফাটিয়ে চিৎকার করছিলিস কেন? নীল জিভ কেটে বলল, সরি রে, একটু বেশি এক্সাইটেড হয়ে পড়েছিলাম আর কি। আমার যেন এখনো বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে যেন আমি নিজেই বাবা হতে চলেছি। ধ্যাত, অসভ্য কোথাকার। আজকে আমি আর কিছুই শুনবো না। সকাল থেকে মনে হচ্ছিল আজ আমার প্রাপ্তি যোগ আছে। একসাথে এতগুলো হবে বুঝতে পারিনি। এতগুলো মানে? অনেকগুলো নয়, তোর বিয়ের ট্রিটটা বাকি, তাতে আবার নতুনের আগমনের আনন্দে একটা জমিয়ে খাওয়া দাওয়া আড্ডা তো চাই। এই সুদীপ্ত জানে তো এই সুখবরটা? পিয়াসা মাথা নেড়ে জানালো, সুদীপ্ত এখনো এই ব্যাপারে কিছুই জানে না। আসলে আমি নিজে এই ব্যাপারে শিওর হবার জন্যই আজ ক্লিনিকে গেছিলাম। সন্ধেবেলায়ও ফিরলে জানাবো। আরে বাস, তাহলে তো দুর্দান্ত ব্যাপার। সুদীপ্তকে আমরা আজ সারপ্রাইজ দেব দুজনে মিলে। পিয়াসা অবাক হয়ে নীলের দিকে তাকিয়ে রইল। কে বলবে একটু আগেও পর্যন্ত এই ছেলেটার মুখ দেখবে না বলে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞ হয়েছিল। যে ছেলে কোনো কারণ ছাড়াই এত বছরের দূরত্বকে এক দমকা হাওয়ায় উড়িয়ে দিয়ে সব সম্পর্ক বিচ্ছিন্ন করে চলে যায়, তার প্রতি রাগ অভিমান থাকাই স্বাভাবিক। কিন্তু নীল এমনই ছেলে মানুষই ব্যবহার করে যে চেষ্টা করেও রেগে থাকা যায় না। আরে রাস্তায় দাঁড়িয়ে থাকলে চলবে? কত কাজ বাকি আছে বলতো? তা তোর বাড়ি কি এই আশেপাশেই না অন্য কোথাও? না, বেশি দূরে নয়, এই মিনিটখানেক হাঁটা পথ। পিয়াসার ফ্ল্যাটে ঢুকতেই নীলের নাকে একটা মিষ্টি গন্ধ এলো। ঘরে চারপাশে দেখলে চোখ জুড়িয়ে যায়। ঘরের প্রত্যেকটা জিনিস যেন জ্যামিতিক উপায়ে একদম সঠিক জায়গায় সাজানো আছে। কি রে, দরজায় দাঁড়িয়ে থাকবি না ভিতরেও আসবি? এই জন্য গণ্যমান্য ব্যক্তিরা বলে গেছেন, সংসার সুখের হয় রমণীর গুণে। তুইও বিয়ে কর, দেখিস তোর বউ এরকম ঘর সাজাবে। আমরা মেয়েরা এই ঘরকন্যার আর্ট রক্তে নিয়েই জন্মাই, বুঝলে খোকা? সে কি আর বলতে, আমি তো ভেবেছিলাম বেশ একটু ডেকোরেট করব, সাজিয়ে গুছিয়ে সুদীপ্তকে তাক লাগিয়ে দেব, কিন্তু আপনি যা করে রেখেছেন তাতে এর উপর কিছু করতে যাওয়াটা আস্পর্ধা। ধুস, আমি কি সাজিয়েছি? তোর ইচ্ছে থাকলে তোর মনের মতো সাজা। আমি রান্নার দিকটা দেখি। বল কি খাবি? দেবী খুশি হয়ে যা খাওয়াবেন তাই এই ভক্ত প্রসাদ হিসাবে গ্রহণ করবে। পিয়াসা হেসে ঘরে ঢুকে গেল। নীল ড্রয়িং রুমে সিঙ্গেল সোফাতে বসে পড়ল। চারপাশে একটা সুখী গৃহকোণের ছাপ স্পষ্ট। এটা শুধু ঘর নয়, এটা ভালোবাসার সংসার, যেটা সে তার মা বাবার মধ্যে দেখেছিল ছোটবেলায়। জীবনে হয়তো এই প্রথম নীলের নিজের উপর গর্ববোধ হলো। ভাগ্যিস সেদিন নিজের ভালোবাসার নাকি কান্না না গেয়ে পিয়াসাকে এগিয়ে যেতে বলে ভালোই করেছিল। কি হে, ভাব সমাধি হলো নাকি তোর? একটু আগে তো সময় কম করে আমার মাথা খাচ্ছিলি, এখন ভোলা বাবা হয়ে বসে। তুমি তো আমার সব প্ল্যান বানচাল করে দিয়েছো, আমাকে আবার নতুন করে ভাবতে হচ্ছে সব। ঠিক আছে, এই শরবতটা খেয়ে তুই তোর প্ল্যান নিয়ে বস, আমি রান্না চড়াই। দুপুরে কি খাবি? আবার দুপুরে খাওয়া কেন? সুদীপ্ত আসুক, একেবারে জমিয়ে আড্ডা মেরে খাওয়া দাওয়া করা যাবে। ঠিক আছে, তাই হবে বলে পিয়াসা রান্নাঘরের দিকে চলে গেল। নীল খুশির আমেজটাকে শরবতের সাথে দাঁড়িয়ে অনুভব করতে থাকলো। ডেকোরেশন প্রায় কমপ্লিট করেই ফেলেছে নীল। এবার দূরে দাঁড়িয়ে একবার শেষ দেখাটা দেখে নিচ্ছিল, যদি কিছু মাইরন চেঞ্জ করতে হয় তো। এর মধ্যে বেশি কিছু হয়নি। কাগজ কাটতে গিয়ে বার দুয়েক হাত কেটেছে। একবার খাবার টেবিলে উঠে দাঁড়িয়ে কিছু একটা করছিল, পিয়াসা হাতা নিয়ে তেড়ে এসেছিল। আর একটু হলে পিঠে পড়েছিল আর কি। তবে ঘণ্টাখানেক এই যুদ্ধ চলার পরে শেষে সমাপ্তি ঘটেছে। পিয়াসা, হ্যাঁ রে বল, একবার এদিকটায় আয়, দেখে যা সাজানো ঠিকঠাক হয়েছে কিনা। আমি পারছি না রে, আমার হাত আটকা পড়ে গেছে। অগত্যা নীল নিজেই রান্নাঘরের দরজায় এসে দাঁড়ালো। পিয়াসাকে এইরকম রূপে এই মনে হয় প্রথম দেখলো। শাড়ির আঁচলটা কোমরে জড়িয়ে নিয়েছে, হাতে শাখা পলায় রিন রিন আওয়াজ ভেসে আসছে খুন্তি নাড়ার জন্য। রান্নাঘরের গরম তাপে নাকের ডগায় বিন্দু বিন্দু খাম জমেছে। অবাধ্য চুলগুলো বারবার চোখের সামনে এসে পড়ছে। পিয়াসা হাতের উল্টো পিঠ দিয়ে বারবার সরানোর চেষ্টা করছে, কিন্তু তাতে লাভ হচ্ছে না। আবার চলে আসছে সামনে।
নীল এগিয়ে গিয়ে চুলটাকে কানের পাশে ফেলে দিল। পিয়াস আর নীল দুজনেরই মুখে অনাবিল একটা হাসি খেলে গেল। ওরা দুজনেই জানে এই স্পর্শতে আছে শুধু স্নেহ আর বন্ধু সুলভ ভালোবাসা। তারপর ম্যাডামের কলেজ কেমন চলছে? পিয়াসা খুন্তি নাড়াটা কিছুক্ষণ থামিয়ে নীলের দিকে চেয়ে বলল, আমি এখন আর কলেজে পড়াই না, ওটা ছেড়ে দিয়েছি। হ্যাঁ মানে? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? চাকরি কেন ছাড়লি? এসবের মানে কি? আর কেউ না জানুক, আমি তো জানি তোকে কতটা কষ্ট সহন শক্তির পরিচয় দিতে হয়েছে ওই চাকরি পেতে। তবে কেন? চাকরি তো তুইও ছেড়েছিলি। নীল কয়েক মুহূর্ত চুপচাপ তাকিয়ে রইল পিয়াসার দিকে। আমার চাকরি ছাড়ার পিছনে কিছু ব্যক্তিগত কারণ ছিল। আর আমি চাকরি ছেড়েছি মানে তো এখন অন্য চাকরিও করছি। তা আমিও কখন বললাম যে আমি সব ছেড়ে ঘরে বসে? আসলে এখান থেকে আমার কলেজটা বেশ দূরত্বে পড়তো। যেতে আসতেই ঘন্টা তিনেক বেরিয়ে যেত। তারপর অতক্ষণ ক্লাস করিয়ে বাড়ি ফিরতে ফিরতে কোনোদিন রাত 8টা 9টাও বেজে যেত। আবার বৃষ্টি বাদলা হলে তো কথাই নেই, ও অফিস থেকে বাড়ি ফিরে আমাকে আবার অত দূর আনতে যেত। কোনো দিন আমার বাড়ি ফিরতে লেট হলে নিজেই রান্না করে রাখতো। আমরা তো বিয়েটা করেছিলাম একসাথে থাকবো বলে। সকালে ঘুম থেকে উঠেই ও নাকে মুখে গুজে বেরিয়ে যেত। আমি টুকটাক কিছু একটা করে সময় কাটিয়ে বেলাবেলি কলেজে রওনা দিতাম। দিনের শেষে বাড়ি ফিরে দুজনেরই শরীর আর মন এতটাই ক্লান্ত হয়ে পড়তো যে মনে হতো কখন ঘুমাবো। তাই আমরা দুজনে মিলে ঠিক করলাম আমি এখানেই কাছাকাছি কোথাও একটা চাকরি নেব। ভাগ্য ভালো ছিল, সেন্ট অগাস্টিয়ান স্কুল সায়েন্স ডিপার্টমেন্টে এইচওডির জন্য টিচার চাইছিল। আমার এক্সপিরিয়েন্স থাকায় কোনো অসুবিধাই হয়নি জবটা পেতে। হ্যাঁ, মাইনে কলেজের থেকে কম, কিন্তু পড়িয়েও শান্তি। আর আমার বাড়ি থেকে 8 ঘন্টাও নয় স্কুল। আজ ক্লিনিকে যাব বলে ছুটি নিয়েছি। ও তাই বল। আমি তো ভাবলাম সব জলাঞ্জলি দিয়ে হেসেল ঠেলছিস। তাতেই বা দোষের কি? তোর আমার মা তো এই করে সারা জীবন কাটিয়ে দিল। হ্যাঁ রে, তোর মায়ের কি খবর? জানি না। বর্দার তো আমাদের কথা মনে আছে বলে মনেও হয় না। বিয়ের পর একবার আমি আর সুদীপ্ত গেছিলাম ছোটদার কাছে, কিন্তু বৌদি আমাদের দরজা থেকে তাড়িয়ে দিয়েছে। মাও আশেপাশে ছিল হয়তো, কিছু বলেনি না বলার সাহসও হয়নি সেটা বুঝিনি। সেই আমাদের শেষ যাওয়া, তারপর দু তরফেই আর কোনো গা করা হয়নি বলে পিয়াস একটা দীর্ঘশ্বাস ফেললো। যাকগে, মন খারাপ করিস না। ও কিছুদিন থাকে, একটু আধটু মন কষাকষি। দেখিস তোর কোলে যখন একজন আসবে সব রাগ অভিমান ধুয়ে মুছে জল হয়ে গেছে। পিয়াসা একটু লাজুক হেসে নিজের পেটে স্নেহভরা হাত রাখলো। সুদীপ্ত কখন আসবে রে? আমার যে পেটে ছুঁচোয় ডন মেরে মেরে হাঁপিয়ে গেল। আর দেখ, আমার জন্য তো দুপুরের খাওয়াটাও হলো না। ছাড় তো, আমি এমনি দুপুরে তেমন খেতাম না, আগে কলেজে আর এখন স্কুলে। দুপুরে খাবার অভ্যেসটাই নেই আর। সেই বললে কি আর হবে ম্যাডাম? এখন তো আপনার সাথে আর একজনের খেয়ালও রাখতে হবে। পিয়াসা হেসে ঘরে চলে গেল। ফোনে সম্ভবত সুদীপ্তকে ডায়াল করলো, রিং হয়ে কেটে গেল। ফোন তো ধরলো না ও, তাহলে হয় গাড়িতে না হয় ফোন সাইলেন্স মোডে ফেলে রেখেছে, তাই হবে হয়তো। তখনই কলিং বেলটা বাজলো। 100 বছর বাজবে সুদীপ্ত, নাম করতে করতেই মশাই হাজির। পিয়াসা দ্রুত পায়ে দরজা খুলল, কিন্তু খুলেই থমকে গেল। সরে দাঁড়িয়ে পড়ল দরজা ছেড়ে, অবাক বিস্ময়ে চেয়ে রইল সুদীপ্তর দিকে। নীল এবার মুখ তুলে চাইল সুদীপ্তর দিকে। কোনো সন্দেহ নেই, ভর পেট ড্রিঙ্ক করেছে। সুদীপ্তর এই গুণের কথা নীল জানতো না। নীল পিয়াসার দিকে দেখতেই বুঝলো সেও তার মতোই কোনো হিসেব মেলাতে পারছে না। নীল আবহাওয়াটা হালকা করার জন্য মুখে হাসি নিয়ে বলল, আজকে কিন্তু তোমার খুব আনন্দের দিন। আনন্দ? চোখ আর ভুরু কুঁচকে নীলকে চেনার চেষ্টা করলো। সুদীপ্ত ঘরে তৃতীয় ব্যক্তির উপস্থিতি লক্ষ্যই করেনি প্রথমে। হ্যাঁ, আনন্দই তো। জিজ্ঞেস করো নিজের স্ত্রীকে। সুদীপ্ত ঘরে ঢুকে এলো, দেওয়ালে হাত দিয়ে নিজের টাল সামলালো, তারপর পিয়াসার দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো। পিয়াসা নববধূর মতো লজ্জায় রাঙা হয়ে বলল, তুমি বাবা হতে চলেছ। সুদীপ্ত ব্যাপারটা বোধগম্য করার জন্য কয়েক সেকেন্ড সময় নিল। আর ইউ শিওর? হ্যাঁ, আজকে ক্লিনিকে গেছিলাম, রিপোর্টে প্রেগনেন্সি পজিটিভ বলেছে। না, আমি সেটা বলিনি। আর ইউ শিওর যে এটা আমারই, মানে তোমার চাইল্ডহুড ফ্রেন্ডের সাথে তোমার মাখামাখি তো? নীল বুঝতে পারছিল এক চুল নড়বার ক্ষমতা তার মধ্যে নেই। শরীরের সমস্ত শক্তি যেন কোনো অদৃশ্য সিরিজ দিয়ে টেনে নিয়েছে। পিয়াসার দিকে মুখ ঘুরিয়ে তাকাবার সাহসটুকু ছিল না। তখনই নীল বুঝতে পারল তার হাতে একটা হাতের চাপ। টানতে টানতে তাকে দরজার বাইরে নিয়ে এলো পিয়াসা। চলে যা, আর কোনোদিন তুই আমার সাথে যোগাযোগ বা কথা বলার চেষ্টা করবি না। আমার বাড়ি আসবি না, আর যদি কথা বা দেখা করার চেষ্টা করিস তাহলে আমার মরা মুখ দেখবি, বলে মুখের উপর দরজাটা বন্ধ করে দিল। নীল কতক্ষণ যে সেই বন্ধ দরজার সামনে দাঁড়িয়েছিল সে জানে না। সময়ের জ্ঞান হারিয়ে ফেলেছিল। একটা সময় সে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচে নেমে গেল।
এখনকার মতো এই পর্যন্তই থাক এর অন্তিম পর্ব। আজকে সন্ধ্যায় আমি আপলোড করে দেব। আপনাদের গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।